ওয়েলকাম স্টুডেন্ট। গত দিনের ভিডিওতে আমরা দেখেছিলাম পদার্থবিজ্ঞানের কিছু বিশেষ আবিষ্কার এবং আবিষ্কারের নাম, এবং আজকের যে ভিডিওটা সেটাই আমরা দেখব জীববিজ্ঞানের কিছু আবিষ্কার এবং তাদের আবিষ্কর্তার নাম। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, সামনে যে সমস্ত পরীক্ষাগুলি আছে সেই পরীক্ষাগুলির জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার ভিতরে রয়েছে ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপিএসসি, রেল এবং এসএসসি। সমস্ত পরীক্ষার জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং বিগত বছরের পরীক্ষাগুলিতে দেখা গেছে এই দুটি টপিক অর্থাৎ পদার্থবিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কর্তার নাম এবং জীববিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কর্তার নামে থেকে প্রচুর প্রশ্ন এসেছে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব যে সরল অণুবীক্ষণ যন্ত্র, এটি কে আবিষ্কার করেছিলেন? এটি আবিষ্কার করেছিলেন লিবেনহফ। এক্ষেত্রে বলে রাখি, সরল অণুবীক্ষণ যন্ত্রটা কি কাজে লাগে? জীববিজ্ঞানের পরীক্ষাগারে যে কোনো ছোট জিনিসকে, যেগুলো মূলত খালি চোখে দেখা যায় না, সেইগুলোকে বড় করে দেখার জন্য আমাদের এই সরল অণুবীক্ষণ যন্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ, যেটি আবিষ্কার করেছিলেন লিবেনহফ। এবং জীববিজ্ঞান এবং অন্যান্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় ভাইরাস, ব্যাকটেরিয়া পর্যবেক্ষণের ক্ষেত্রে এই সরল অণুবীক্ষণ যন্ত্রটা খুবই পরবর্তীকালে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এখানে তোমরা দেখতে পারবে একটি অণুবীক্ষণ যন্ত্রের ছবি। নেক্সট 2 নম্বর যেটা, সেটি হচ্ছে রক্ত সঞ্চালন। রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী উইলিয়াম হার্ভে। ইনি প্রথম বলেছিলেন যে শরীরের ভিতর দিয়ে রক্ত চলাচল, যার মাধ্যমে অর্থাৎ রক্তের মাধ্যমে শরীরে অক্সিজেন, পুষ্টি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদার্থ হৃৎপিণ্ড থেকে রক্ত নালিকার মধ্য দিয়ে আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং আমাদের সারা শরীরে অক্সিজেন, পুষ্টিকে ছড়িয়ে দেয় এবং আমাদের সারা শরীরকে চলাফেরা করতে সাহায্য করে। নেক্সট 3 নম্বর বিষয় যেটি, সেটি হলো মাধ্যাকর্ষণ শক্তি। ছবি দেখে ভালো বোঝা যাচ্ছে স্যার আইজাক নিউটন এটি আবিষ্কার করেছিলেন। স্যার আইজাক নিউটন 1687 সালে তার বই প্রিন্সিপিয়া ম্যাথামেটিকাতে মাধ্যাকর্ষণ তত্ত্ব প্রকাশ করেছিলেন, এবং স্যার আইজাক নিউটন বলেছিলেন যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু অর্থাৎ প্রত্যেকটি ভর অপর একটি ভরকে আকর্ষণ করে চলেছে। এক্ষেত্রে কেমন হয় বিষয়টা, যে সমস্ত পদার্থের ভর বেশি তাদের আকর্ষণ বল বেশি, যে সমস্ত পদার্থের ভর কম তাদের আকর্ষণ বল কম হয়, এবং দুটো ভরের ভেতরে যখনই দূরত্ব বাড়তে থাকবে তাদের ভেতরে আকর্ষণ বলটা কমতে থাকবে। নেক্সট 4 নম্বর বিষয় যেটা, সেটি হলো থার্মোমিটার। থার্মোমিটার আবিষ্কার বিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই থার্মোমিটারটি আবিষ্কার করেছিলেন ডিজি ফারেনহাইট অর্থাৎ ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট একটি পারদ থার্মোমিটার আবিষ্কার করেছিলেন, এবং এই থার্মোমিটার আবিষ্কারের মধ্য দিয়ে বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়, যার মাধ্যমে আমরা পরবর্তীকালে দেখতে পাই থার্মোমিটারের সাহায্যে একটি নির্ভুল তাপমাত্রা আমরা পাবো যে কোনো জায়গায়। বর্তমান দিনে প্রায় প্রত্যেকটা বাড়িতেই থার্মোমিটারের ব্যবহার আছে। এছাড়াও ডাক্তারখানা, হাসপাতালগুলোতেও থার্মোমিটারের ব্যবহার করা হয় রোগীদের শরীরের তাপমাত্রা সঠিকভাবে এবং নির্ভুলভাবে নির্ণয় করতে, যেটি আবিষ্কার করেছিলেন ডিজি ফারেনহাইট। নেক্সট 5 নম্বর যে বিষয়, সেটি হলো কোষ। আমরা জানি মানব দেহ কোষ দিয়ে গঠিত, এবং এক একটি কোষ থেকে আস্তে 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 পুরো মানব শরীর গড়ে ওঠে। এই কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক, এবং এই কোষ রবার্ট হুক যে কোষটি পর্যবেক্ষণ করেছিলেন সেটি ছিল মৃত কোষ। নেক্সট যেটি দেখবো আমরা, সেটি হলো একক পর্দা। একক পর্দা আবিষ্কার করেছিলেন রবার্ট সন। একক পর্দা জিনিসটা কি? একক পর্দা হচ্ছে কোষের এক ধরনের পর্দা, যেটি মূলত প্রোটিন, লিপিড এবং প্রোটিন দ্বারা 3টে স্তর দিয়ে গঠিত হবে, সেটাই হচ্ছে আমাদের একক পর্দা। চলো নেক্সট দেখা যাক তাহলে। নেক্সট 7 নম্বর যে বিষয়টা, সেটি হচ্ছে রাইবোজোম। রাইবোজোম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী প্যালাডে। বিজ্ঞানী প্যালাডে রাইবোজোম আবিষ্কার করেছিলেন, সেই জন্য এটাকে প্যালাডের দানাও বলা হয়। এখানে রাইবোজোমের একটা ছবি আছে। এই যে ছোট্ট বিষয়টা, এটাকে যদি আমরা বড় করে দেখি
রাইবোজোম দেখতে অনেকটা এরকম হয়। নেক্সট পরেরটা 8 নম্বর যে বিষয়টা সেটি হচ্ছে গলগি বডি। গলগি বডি আবিষ্কার করেছিলেন ক্যামিলো গলগি। কত সালে? 1898 সালে। ক্যামিলো গলগি ছিলেন একজন ইতালির স্নায়ু বিজ্ঞানী। ইনি প্রথম যে গলগি বডিটা আবিষ্কার করেছিলেন বা প্রথম যে গলগি বডিটা পর্যবেক্ষণ করেছিলেন সেটি ছিল মূলত পেঁচা এবং বিড়ালের মস্তিষ্কের গলগি বস্তু। এটি একটি গলগি বস্তুর ছবি বা গলগি বডির ছবি। নেক্সট 9 নম্বর যে বিষয়টা সেটি হলো উদ্ভিদের প্রাণের অস্তিত্ব বা কেসকোগ্রাফ যন্ত্র। এটি আবিষ্কার করেছিলেন জগদীশচন্দ্র বসু। উদ্ভিদেরও যে মানুষের মতো প্রাণ আছে এবং উদ্ভিদেরও মানুষের মতো ব্যথা অনুভব করে, এই ঘটনা প্রথম মানুষের সামনে বা প্রথম প্রমাণ করেছিলেন কে? জগদীশচন্দ্র বসু। কোন যন্ত্রের মধ্য দিয়ে? কেসকোগ্রাফ যন্ত্রের মধ্য দিয়ে। কেসকোগ্রাফ যন্ত্রটি 1928 সালে স্যার জগদীশচন্দ্র বসু উদ্ভিদের প্রাণ আছে সেটি প্রমাণ করার জন্য আবিষ্কার করেছিলেন। এটি একটি কেসকোগ্রাফ যন্ত্রের ছবি। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে সালোক সংশ্লেষের কেলভিন চক্র বা কেলভিন দশা। এটি আবিষ্কার করেছিলেন মেলভিন কেলভিন। বিজ্ঞানী কেলভিনের নাম অনুসারে এটাকে বলা হয় হচ্ছে কেলভিন চক্র। নেক্সট যে বিষয়টা সেটি হলো নিউক্লিয়াসের নামকরণ এবং তার বর্ণনা দিয়েছিলেন রবার্ট ব্রাউন। আমরা জানি নিউক্লিয়াস কতটা গুরুত্বপূর্ণ, যে কোনো কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস একটি গুরুত্বপূর্ণ উপাদান। সেই নিউক্লিয়াসের নামকরণ এবং তার বর্ণনা দিয়েছিলেন রবার্ট ব্রাউন। নিউক্লিয়াস সম্পর্কে অল্প কিছু জেনে নেব। যেমন নিউক্লিয়াস বা কেন্দ্রিকা হলো প্রোটোপ্লাজমের সবথেকে ঘন পর্দা ঘেরা এবং প্রায় গোলাকার অংশ। এখান থেকে একটা ছোট প্রশ্ন হতে পারে যে নিউক্লিয়াসটা দেখতে কেমন? নিউক্লিয়াসটা দেখতে প্রায় গোলাকার। নেক্সট যে বিষয়টা সেটি হলো জলাতঙ্ক, কলেরা প্রভৃতি রোগের প্রতিষেধক বা পাস্তুরাইজেশন পদ্ধতি। এটি আবিষ্কার করেছিলেন কে? বিজ্ঞানী লুই পাস্তুর। লুই পাস্তুর জলাতঙ্ক এবং অন্যান্য যে কলেরা রোগের টিকা আবিষ্কার করেছিলেন। সেই জলাতঙ্ক এবং কলেরা সম্পর্কে একটু জেনে নেব। যেমন জলাতঙ্ক এক ধরনের ভাইরাস যেটি স্তন্যপায়ী প্রাণীদের হয়ে থাকে। যখন কোনো স্তন্যপায়ী প্রাণী প্রাথমিকভাবে ক্ষিপ্ত হয়ে যায় এবং সেই ক্ষিপ্ত প্রাণী অন্য কোনো প্রাণীকে কামড়ায়, তখন তার লালারস থেকে আমাদের এই জলাতঙ্ক রোগটি হতে পারে। এবং কলেরা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই ব্যাকটেরিয়া ঘটিত রোগটি হয় কিসের প্রভাবে? ভিব্রিও কলেরি নামক এক ধরনের ব্যাকটেরিয়া থেকে। এখান থেকে আরো একটি দুটি বা তিনটি প্রশ্ন হতে পারে যে কলেরা কোন ধরনের রোগ? কলেরা একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কলেরা হয় কিসের জন্য? কলেরা হয় ভিব্রিও কলেরি নামক এক ধরনের ব্যাকটেরিয়ার জন্য। নেক্সট পরেরটা ডিএনএ এর দ্বিতন্ত্রী গঠন। এটি আবিষ্কার করেছিলেন ওয়াটসন এবং ক্রিক বলে দুজন বিজ্ঞানী। ডিএনএ এর দ্বিতন্ত্রী গঠন ওয়াটসন এবং ক্রিক 1953 সালে এনারা এটি আবিষ্কার করেছিলেন। নেক্সট পরেরটা দেখব মানব দেহে রক্ত সঞ্চালন পদ্ধতি। এটা আমরা আগেও একবার দেখলাম, আরেকবার রিভাইজ দিয়ে নেব যে উইলিয়াম হার্ভে মানব দেহে রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেছিলেন। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে সালোক সংশ্লেষের ফটোলাইসিস প্রথম পর্যবেক্ষণ কে করেছিলেন? সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পর্কে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে সবুজ উদ্ভিদ তাদের ক্লোরোফিল অণুর সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে যে খাবার তৈরির যে পদ্ধতি, সেই পদ্ধতিকে আমরা সালোক সংশ্লেষ পদ্ধতি বলবো। এই সালোক সংশ্লেষের ফটোলাইসিস যে পদ্ধতি সেটা বা ফটোলাইসিস যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি প্রথম পর্যবেক্ষণ করেছিলেন রবিন হিল। রবিন হিল এই প্রক্রিয়াটি প্রথম পর্যবেক্ষণ করেছিলেন, সেই জন্য একে হিল বিক্রিয়াও বলা হয়। নেক্সট পরেরটা আমরা দেখে নেব যে 16 নম্বর যেটি আছে ম্যালেরিয়া রোগের জীবাণু। ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেছিলেন কে? ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেছিলেন রোনাল্ড রস। রোনাল্ড রস ম্যালেরিয়া রোগের জীবাণু মূলত প্লাজমোডিয়াম গোত্রের এক ধরনের প্রতিষ্ঠান, যারা এক কথায় এটা হচ্ছে এক ধরনের অণুজীব। এদের প্রভাবে আমাদের ম্যালেরিয়া রোগটি হয় এবং ম্যালেরিয়া রোগটি মূলত মশার কামড়ের জন্য হয়ে থাকে। তাহলে ম্যালেরিয়া রোগ যদি প্রতিরোধ করতে হয় বা ম্যালেরিয়ার লক্ষণগুলি কি কি সেগুলো সম্পর্কে আমরা অল্প কিছু জেনে নেব।
যেমন ম্যালেরিয়া আক্রান্ত যদি লোক, সেই আক্রমণ সাধারণত কি ধরনের হয়? ম্যালেরিয়া আক্রমণের ফলে প্রথমে সাধারণ কাঁপুনি এবং তারপরে ঠান্ডা লাগা সাথে শুরু হয় এবং তারপর আস্তে আস্তে প্রচন্ড জ্বর, তারপরে ঘাম হয় এবং স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসে পরবর্তী সময়। এটি হচ্ছে ম্যালেরিয়ার উপসর্গ। তাহলে ম্যালেরিয়া রোগকে প্রতিরোধ করা একান্ত দরকার এবং সেই প্রতিরোধ করার জন্য আমাদের কি কি করতে হবে? প্রথম যে বিষয়টা সেটি হচ্ছে মশার কামড় থেকে দূরে থাকতে হবে এবং মশার কামড় থেকে দূরে থাকার জন্য আমাদের উচিত কি? আমাদের নিজস্ব যাদের বাড়ি আছে বা আমাদের বাড়ির আশপাশগুলোতে সবসময় পরিষ্কার রাখতে হবে। কোনো জায়গায় জল জমতে দেওয়া যাবে না যেখানে মশার ডিম পারে। রাত্রে মশারি টাঙিয়ে শুতে হবে বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে যতটা পরিমাণে পারা যায় কম মশায় কামড়ানো যায়, কারণ এই রোগটি খুবই মারাত্মক রোগ। নেক্সট একটি বিষয় যেটি হলো পেনিসিলিয়ামের অ্যান্টিবায়োটিক ধর্ম। পেনিসিলিয়ামের অ্যান্টিবায়োটিক এটি আবিষ্কার করেছিলেন কে? আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম এক ধরনের ছত্রাক, সেখান থেকে পেনিসিলিয়ামের অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন। প্রকৃতিতে যত ধরনের পেনিসিলিয়ামই পাওয়া যায়, আমরা তার মধ্যে মাত্র দুটি পেনিসিলিয়ামই মূলত ব্যবহার করা হয়। একটি হচ্ছে পেনিসিলিয়াম জি এবং আরেকটি হচ্ছে পেনিসিলিয়াম ভি। এই দুটি মূলত ব্যবহার করা হয়। নেক্সট যে বিষয়টা সেটি হচ্ছে পরেরটা দেখবো আমরা একটুখানি আগেই বললাম কোষ। কোষকে আবিষ্কার করেছিলেন রবার্ট হুক আবিষ্কার করেছিলেন এবং কোষ তত্ত্বকে দিয়েছিলেন, কোষ তত্ত্ব দিয়েছিলেন স্লেইডেন এবং সোয়ান নামক দুজন বিজ্ঞানী। কোষ তত্ত্ব কি? কোষ তত্ত্ব অনুসারে বা কোষ তত্ত্ব হলো একটি বৈজ্ঞানিক তত্ত্ব যা প্রথম ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রণয়ন করা হয়েছিল। এখানে বলা হয়েছিল যে জীবিত প্রাণীগুলি কোষ দ্বারা গঠিত হয়। তারা যে সমস্ত জীবের মৌলিক কাঠামোগত সাংগঠনিক একক এবং সমস্ত কোষ পূর্ব বিদ্যমান কোষ থেকেই আসে, মানে নতুন যে সমস্ত কোষগুলো সেগুলো পুরনো যে বিদ্যমান কোষ রয়েছে সেই বিদ্যমান কোষ থেকেই সৃষ্টি হতে থাকে। নেক্সট যে বিষয়টা সেটি আমরা দেখব প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়াকে আবিষ্কার করেছিলেন আইভান প্যাভলভ। এখানে প্রতিবর্ত ক্রিয়া সম্পর্কে আমরা একটু বলে নিই। প্রতিবর্ত ক্রিয়া কি? আমাদের হাতে হঠাৎ করে যদি ছুঁচ ফোটে সেলাই করতে গিয়ে বা কোনো কিছু গরম কোনো জিনিস আমাদের শরীরের কোনো অংশে ঠেকলে আমরা সাথে সাথে চাই সেই অংশ থেকে সরে যেতে। ছুঁচ ফুটলে সাথে সাথে হাতটা সরিয়ে নিই, হাতে যদি ছ্যাঁকা লাগে সাথে সাথে হাতটা সরিয়ে নিই। এটাই হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। আমরা যদি চাইও নিজের ইচ্ছা করলেও এই প্রতিবর্ত ক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবো না বা নিয়ন্ত্রণে আনতে পারবো না। এটি আবিষ্কার করেছিলেন কে? আইভান প্যাভলভ। নেক্সট যে বিষয়টা সেটি হচ্ছে স্মল পক্স বা গুটি বসন্তের টিকা। এটি আবিষ্কার করেছিলেন কে? এটি আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড জেনার। আর মানবদেহের একটি ছোঁয়াচে রোগের নাম হলো, এটি শুধুমাত্র মানুষেরই হয়ে থাকে। এটি হয় মূলত ভ্যারিওলা মেজর বা ভ্যারিওলা মাইনর নামে দুই প্রজাতির ভাইরাসের যে কোনো একটির সংক্রমণের কারণে। নেক্সট বিষয়টা দেখে নেব সেটি হচ্ছে বংশগতি সম্বন্ধীয় সূত্র। এটি আবিষ্কার করেছিলেন গ্রেগর জোহান মেন্ডেল। বংশগতি বলতে আমরা কি বুঝবো? বংশগতি হচ্ছে কোন সন্তান সন্ততি তার বাবা মা বা পূর্বপুরুষের থেকে যে বৈশিষ্ট্যগুলো বহন করে নিয়ে আসে সেগুলোই হচ্ছে আমাদের বংশগতি। এই বংশগতি সম্বন্ধীয় যে সূত্র সেই সূত্রটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল। এবং এখানে আরো দুটো জিনিস বলে রাখি যে জীববিজ্ঞানে বংশগতির অধ্যয়নকে বলা হয় বংশাণুবিজ্ঞান এবং গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়ে থাকে। নেক্সট আমরা দেখব 22 নম্বর যে বিষয়টা প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব। এটি আবিষ্কার করেছিলেন কে? চার্লস ডারউইন। প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বটা কি? প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব হচ্ছে যখন কোনো, আমি যদি একটা উদাহরণ হিসেবে ধরি, যখন কোনো ভাইরাস বা কোনো জীবাণুর উপরে কোনো কীটনাশক বা কোনো প্রকার নেক্সট যে বিষয়টা 22 নম্বর যেটা প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব। প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব কে দিয়েছিলেন? এটি দিয়েছিলেন চার্লস ডারউইন। নেক্সট যে বিষয়টা সেটি আমরা দেখব 23 নম্বর বিষয় শ্বসনের সাইট্রিক অ্যাসিড চক্র। শ্বসনের সাইট্রিক অ্যাসিড চক্র এটি ব্যাখ্যা করেছিলেন হ্যান্স ক্রেবস। সাইট্রিক অ্যাসিড চক্রের নামকরণ করা হয়েছিল হ্যান্স ক্রেবসের নামে।
এই চক্রটি ইনি বিশদে ব্যাখ্যা করেছিলেন। তার এই অবদানের জন্য তিনি 1953 সালে নোবেল পুরস্কারেও ভূষিত হয়েছিলেন। নেক্সট আমরা দেখব পরেরটি মিউটেশন তত্ত্ব। মিউটেশন তত্ত্ব দিয়েছিলেন কে? হুগো দা ভ্রিস। মিউটেশন তত্ত্বটি বিজ্ঞানের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং এই তত্ত্ব দিয়েছিলেন হুগো দা ভ্রিস। নেক্সট যেটা হরমোন, হরমোন আবিষ্কার করেছিলেন বান্টিং এবং বেস্ট। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখা জরুরি, সেটি হলো হরমোন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বেলিস এবং স্টার্লিং। হরমোন কি? হরমোন হচ্ছে আমাদের মানব শরীরের এক ধরনের জৈব রাসায়নিক তরল, যা শরীরের কোনো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নির্গত হয় এবং নির্গত স্থান থেকে দূরবর্তী স্থানে গিয়ে ক্রিয়া করে এবং ক্রিয়ার শেষে সেটি ধ্বংসপ্রাপ্ত হয়। নেক্সট যে বিষয়টি সেটি হলো জিব্বারেলিন হরমোন। জিব্বারেলিন হরমোন আবিষ্কার করেছিলেন ইয়াইচি কুরোসাওয়া। জিব্বারেলিন হলো এমন একটি হরমোন যেটি উদ্ভিদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কোন কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? এটি উদ্ভিদের মূলত কাণ্ডের প্রসারণ, অঙ্কুরোদ্গম, বীজের সুপ্ততা, ফুল ফোটানো, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। নেক্সট যে বিষয়টি সেটি হচ্ছে রক্তের এবীয় শ্রেণীবিভাগ। রক্তের এবীয় শ্রেণীবিভাগ করেছিলেন কার্ল ল্যান্ডস্টেইনার। এবিও অর্থাৎ এ, বি এবং ও এর উপরে নির্ভর করে রক্তের মূলত 4টি গ্রুপ আমরা লক্ষ্য করতে পারি। সেটি হলো এ, বি, এবি এবং ও। এই 4টে গ্রুপ আমরা লক্ষ্য করতে পারি। এবার আমরা যখন রক্ত পরীক্ষা করি বা রক্তের গ্রুপ নির্ণয় করি, সেক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে পজিটিভ এবং নেগেটিভ। এক্ষেত্রে বলে রাখি যে পজিটিভ হচ্ছে যাদের রক্তে RH ফ্যাক্টরের উপস্থিতি লক্ষ্য করা যায়, সেগুলি হলো পজিটিভ গ্রুপ, এবং যাদের রক্তে RH ফ্যাক্টরের উপস্থিতি লক্ষ্য করা যায় না, সেগুলি হলো নেগেটিভ গ্রুপ। নেক্সট যে বিষয়টি রক্তের গ্রুপ সম্পর্কে আমরা অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের উপস্থিতির বিষয়টা দেখে নেব। আমরা যদি দেখি যে রক্তের যে গ্রুপিং সেটা মূলত লোহিত রক্তকণিকার ধরন হিসেবে আমরা রক্তকে মূলত 4টে গ্রুপে ভাগ করতে পারি। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এবি এবং গ্রুপ ও। এবার রক্তরসে অ্যান্টিবডির উপস্থিতি যদি আমরা দেখি, গ্রুপ এ রক্তে মূলত গ্রুপ বি টাইপের অ্যান্টিবডি লক্ষ্য করা যায়। গ্রুপ বি টাইপের যদি আমরা দেখি গ্রুপ বি তে এটি মূলত গ্রুপ এ টাইপের অ্যান্টিবডি লক্ষ্য করা যায়, এবং গ্রুপ এ বি তে কোনো প্রকার অ্যান্টিবডির উপস্থিতি লক্ষ্য করা যায় না। সেই জন্য এবি গ্রুপের যা রক্ত, এরা সবার কাছ থেকে গ্রহণ করতে পারে রক্তগুলোকে, সেই জন্য এবি গ্রুপের রক্তকে সার্বজনীন গ্রহীতাও বলা হয়ে থাকে। এবং যদি আমরা দেখি ও গ্রুপের রক্তে অ্যান্টিবডি বলতে এ এবং বি এই দু প্রকার অ্যান্টিবডিরও উপস্থিতি লক্ষ্য করা যায়। নেক্সট যেটি সেটা হচ্ছে লোহিত রক্তকণিকায় অ্যান্টিজেন। অ্যান্টিজেন এ রক্তে এ অ্যান্টিজেন লক্ষ্য করা যাবে, বি গ্রুপের রক্তে বি অ্যান্টিজেন, এবি গ্রুপের রক্তে এ এবং বি দুই প্রকার অ্যান্টিজেনই লক্ষ্য করা যাবে, এবং ও গ্রুপের রক্তে কোনো প্রকার অ্যান্টিজেনের উপস্থিতি লক্ষ্য করা যায় না। ঠিক সেই জন্যই ও গ্রুপের রক্ত সবাই নিতে পারে, অর্থাৎ ও গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়। এর প্রধান কারণ হচ্ছে ও গ্রুপের রক্তে কোনো প্রকার অ্যান্টিজেনের উপস্থিতি লক্ষ্য করা যায় না। এবার আমরা ছোট্ট একটু দেখে নেব যে কারা কাকে রক্ত দিতে পারবে, কারা কার থেকে রক্ত নিতে পারবে। প্রথমে যেটি দেখবো সেটা হচ্ছে এ গ্রুপ। এ গ্রুপ কাকে দান করতে পারবে? এ এবং এবি কে দান করতে পারবে, এবং নিতে পারবে কার থেকে? এ এবং ও গ্রুপের থেকে নিতে পারবে। নেক্সট যেটি সেটি হচ্ছে বি গ্রুপের রক্ত। বি গ্রুপের রক্ত কাকে দান করতে পারবে? এরা বি এবং এবি কে দান করতে পারবে। নিতে পারবে কার থেকে? নিতে পারবে বি এবং ও এর রক্ত থেকে। নেক্সট যে বিষয়টা সেটি হলো এবি গ্রুপের রক্ত। এরা শুধুমাত্র এবি গ্রুপের রক্ত দান করতে পারবে, কারণ এদের রক্তে কোনো প্রকার অ্যান্টিবডির উপস্থিতি লক্ষ্য করা যায় না, এবং এরা নিতে পারবে কার থেকে? এ, বি, এবি এবং ও, অর্থাৎ উপরিক্ত যে 4টে গ্রুপ, সেই 4টে গ্রুপ থেকে এরা রক্ত নিতে পারবে। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে ও গ্রুপের রক্ত। ও গ্রুপের রক্ত এরা এ, বি,
এবি এবং ও এদের সবাইকে দিতে পারবে, কিন্তু নিতে পারবে শুধুমাত্র ও গ্রুপের রক্ত থেকে। নেক্সট যে বিষয়টা সেটি হচ্ছে ভিটামিন। ভিটামিন আবিষ্কার করেছিলেন কে? ভিটামিন আবিষ্কার করেছিলেন ক্যাসিমির ফ্রাঙ্ক। ভিটামিন আমাদের মানব শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই ভিটামিনের জন্যই মানব শরীরে কি হয়? মানব শরীরের স্বাভাবিক বৃদ্ধি এতে সহায়তা হয় এবং পুষ্টির মাধ্যমে আস্তে আস্তে মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি সিস্টেমটা গড়ে ওঠে। এক্ষেত্রে ভিটামিনের অভাবে নানান রকমের রোগ হতে পারে, যেমন ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, ভিটামিন ডির অভাবে ছোটদের রিকেট, বড়দের অস্টিওম্যালেশিয়া রোগ হয়, এবং ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়, এবং আরো অনেক ভিটামিন আছে যেগুলির অভাবে নানান রকম রোগ লক্ষ্য করা যেতে পারে। নেক্সট যে বিষয়টি সেটি হলো ভিটামিনের অভাব এই সাধারণত কোন কোন বিষয় আমাদের শরীরে লক্ষ্য করা যাবে, অর্থাৎ কখন আমাদের শরীরে ভিটামিনের অভাব দেখা দেবে আমরা বুঝবো। সেটি হলো শরীরে ভিটামিনের অভাব ঘটেছে আমরা বুঝবো কি করে? যখনই দেখবো আমাদের শরীরে ক্লান্তি, ত্বক ফ্যাকাশে, দৃষ্টির সমস্যা হচ্ছে, চুল এবং নখের সমস্যা হচ্ছে, মুখে আলসার, হাড়ের দুর্বলতা এবং দুর্বল ইমিউনিটি সিস্টেম, এগুলো যখনই সামান্য পরিমাণে লক্ষ্য করা যাবে আমরা বুঝতে পারবো আমাদের শরীরে ভিটামিনের অভাব লক্ষ্য করা যাচ্ছে। নেক্সট যেটি সেটি হলো যে জেনেটিক কোড। এটি আবিষ্কার করেছিলেন কে? জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন হরগোবিন্দ খুরানা। জেনেটিক কোড আবিষ্কারক হিসাবে হরগোবিন্দ খুরানার নামটি খুবই গুরুত্বপূর্ণ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আরো অনেক বেশি পরিমাণে শেয়ার করো। থ্যাংক ইউ।